তাহলে আমরা এবার যে রাসায়নিক উপাদানটা যাব, সেই রাসায়নিক উপাদানটার নাম হচ্ছে কি এক্সটেনসিন প্রোটিন। এক্সটেনসিন প্রোটিন কারা? না, কোষপ্রাচীর প্রসারিত হলে কোষপ্রাচীরের উপর যা রাসায়নিক চাপ প্রদান করতে প্রতিহত করে তাদেরকে বলা হবে এক্সটেনসিন। এক্সটেনশন মানে হচ্ছে প্রসারিত হওয়া। সেই প্রসারিত হওয়া থেকে কথাটা এসছে এক্সটেনসিন। এর রাসায়নিক প্রকৃতি কি? না, ইয়া এক প্রকার গ্লাইকোপ্রোটিন। ইয়া গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত হয়। গ্লাইকোপ্রোটিন মানে কি? না, যখন প্রোটিন কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত থাকে। প্রোটিন কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত থাকলে তাকে আমরা গ্লাইকোপ্রোটিন বলি। ইয়া এক ধরনের সংযুক্ত প্রোটিন, আমরা পরে পড়ব। তাহলে এখানে কি থাকবে? প্রোটিন। প্রোটিন মানে হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। ইয়া হাইড্রক্সিপ্রোলিন। হাইড্রক্সিপ্রোলিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড আছে। হাইড্রক্সিপ্রোলিন সমৃদ্ধ হয়। প্রোলিন সমৃদ্ধ হয় এবং গ্লাইসিন সমৃদ্ধ হয়। আমরা এই যে হাইড্রক্সিপ্রোলিনের কথা বললাম, হাইড্রক্সিপ্রোলিন হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, প্রোলিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এইরকম অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় কি এক্সটেনসিন প্রোটিন। তাহলে আমরা গেলাম কি না এক্সটেনসিন প্রোটিন গেলাম। আমরা 5 নম্বরে আসব লিগনিন। এক ধরনের অ্যালকোহল যুক্ত পদার্থ। এগুলো সব কার্বোহাইড্রেট। এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটা হচ্ছে কিনা অ্যালকোহল। কিসের অ্যালকোহল? না, ইয়া কনিফেরিল অ্যালকোহল। ইয়া কনিফেরিল অ্যালকোহল বা ফিনাইল প্রোপেনের এক ধরনের পলিমার যৌগ। ফিনাইল প্রোপেন দ্বারা গঠিত হতে পারে বা কনিফেরিল অ্যালকোহল দ্বারা গঠিত হতে পারে। এরকম কনিফেরিল অ্যালকোহল বা ফিনাইল প্রোপেন দ্বারা গঠিত এক ধরনের যৌগ। এছাড়া গঁদ থাকতে পারে, মিউসিলেজ থাকতে পারে, উৎসেচক থাকতে পারে, এরকম আরো বিভিন্ন ধরনের যৌগগুলো আছে। তাহলে এই গেল কি না কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান। ক্লিয়ার? আমরা এরপরে যেটা আসব সেটা হচ্ছে কোষ প্রাচীরের পরাণুবীক্ষণিক উপাদান সমূহ। পরাণুবীক্ষণিক এই কথাটা আমাদেরকে জানতে হবে। পরাণুবীক্ষণিককে আমরা ইংরেজিতে বলি আল্ট্রাস্ট্রাকচার। তার মানে যে স্ট্রাকচার, যে গঠন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা দেখতে পাবো। মনে থাকবে তো? এরকম বারবার করে কিন্তু আমি আল্ট্রাস্ট্রাকচার কথাটা বলবো। আল্ট্রাস্ট্রাকচার মানে যে গঠন আমি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখব, সেই গঠনটাকে আমরা বলবো কি আল্ট্রাস্ট্রাকচার। সেই গঠনটাকে আমরা বলবো কি পরাণুবীক্ষণিক উপাদান। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা কি দেখতে পাবো না ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রাচীর দুটি অংশ নিয়ে গঠিত।
এটা কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্য, এটা কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা দেখতে পাবো। কি কি না, 1 নম্বর অংশের নাম হচ্ছে, 1 নম্বর অংশকে আমরা বলবো কি ধাত্র। ধাত্র কি বা ধাত্র কাকে বলবো না, ইয়া তরল জলীয় অংশ। ধাত্র কেন না, না যে ধারণ করে তাকেই বলা হবে ধাত্র। তাহলে নিশ্চয়ই এ কিছু ধারণ করে, তাহলে নিশ্চয়ই তরল জলীয় অংশ, যা পেকটিন এবং লিগনিন, পেকটিন এবং লিগনিন দ্বারা গঠিত এবং ইহার মধ্যে বিভিন্ন প্রকার তন্তু নিহিত থাকে। এর মধ্যে বিভিন্ন প্রকার তন্তু কি থাকবে না নিহিত থাকবে। এই অংশটাকে আমরা কি বলবো না, এই অংশটাকে আমরা বলবো ধাত্র। তাহলে একটা তরল জলীয় অংশ, এই তরল জলীয় অংশ এর প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে কি না পেকটিন এবং লিগনিন, এবং এর মধ্যে বিভিন্ন প্রকার তন্তু কি থাকে না নিহিত থাকে। এর মধ্যে বিভিন্ন প্রকার তন্তু দ্রবীভূত থাকে। তাহলে 2 নম্বর অংশের নাম কি হবে না, 2 নম্বর অংশের নাম হবে, 2 নম্বর অংশের নাম হবে তন্তু। কোষ প্রাচীরের ধাত্রে, কোষ প্রাচীরের ধাত্রে 2 ধরনের তন্তু নিহিত থাকে, যাদের ব্যাস কম, যারা সরু, ব্যাস কম, সরু হলে কি হবে তন্তু ইংরেজি হচ্ছে ফাইব্রিল। ফাইব্রিল মানে হচ্ছে তন্তু। তাহলে যাদের ব্যাস কম হবে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো মাইক্রোফাইব্রিল। আর যারা মোটা হবে, যাদের ব্যাস বেশি হবে, তাদেরকে আমরা কি বলবো ম্যাক্রোফাইব্রিল। তাহলে কোষ প্রাচীরের ধাত্রে 2 ধরনের তন্তু নিহিত থাকে, একটা হচ্ছে মাইক্রোফাইব্রিল আর একটা হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল এবং ম্যাক্রোফাইব্রিল কার উপর নির্ভর করে হয়েছে না, একটা তন্তু, একটা ব্যাস কম সরু আর একটা ব্যাস বেশি মোটা। আমরা যদি তন্তুর কথাগুলো বলি, তাহলে এই তন্তুগুলো প্রধানত সেলুলোজ শৃঙ্খল। তাহলে আমাকে প্রথম থেকে যেতে হবে যে এখানে মানে এই যে তন্তুগুলো, সেলুলোজ কি দ্বারা গঠিত হয়, বিটা ডি গ্লুকোজ। আমরা পরে পড়ব, জৈব অণুতে পড়বো, আমরা আগের দিন ডি আর এল পড়ে এসেছিও। বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনীর কথা আমরা বলে এসেছি যখন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আমরা পড়েছিলাম, আবারও পড়বো পরে। প্রতিটি সেলুলোজ 120 অণু হিসেব করে কিন্তু বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। আমরা আগেই বলে এসেছি সেলুলোজ হচ্ছে হোমোপলিস্যাকারাইড, যেখানে কি থাকবে না গ্লুকোজ থাকবে। এখানে যে গ্লুকোজ থাকে তার নাম হচ্ছে বিটা ডি গ্লুকোজ। কোন বন্ধনী বলেছিলাম, বিটা ডি গ্লুকোজ অণু পরস্পর বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা
এরা কি থাকে না পরস্পর যুক্ত থাকে। তাহলে সেলুলোজ গঠিত হলো, এই যে সেলুলোজ চেনগুলো গঠিত হলো, এই যে সেলুলোজ শৃঙ্খলগুলো গঠিত হলো, এই রূপ 100 থেকে 170 অণু সেলুলোজ শৃঙ্খল। প্রথমে আমরা একেবারে ক্ষুদ্রতম এককের নাম আমরা কি পড়লাম? বিটা ডি গ্লুকোজ, যার সংখ্যা কত? 120, যারা পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হলো, গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে গঠন করলো সেলুলোজ। এবং এই যে সেলুলোজ, এই সেলুলোজ 100 থেকে 170 অণু সেলুলোজ শৃঙ্খল হাইড্রোজেন বন্ধনী দ্বারা, হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে গঠন করে মিশেল। তাহলে মিশেল কি না? উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের 170 থেকে 170 অণু সেলুলোজ শৃঙ্খল যারা হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে যে গঠন তৈরি করে তাকে আমরা বলবো কি? মিশেল। ক্লিয়ার? 20টি মিশেল হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে, হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে 250 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট মাইক্রোফাইব্রিল গঠন করে। মাইক্রো মানে হচ্ছে সূক্ষ্ম, সরু, যাকে আমরা বলবো কি না মাইক্রোফাইব্রিল বলবো। মাইক্রোফাইব্রিলগুলি যুক্ত হয়ে 500 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট, 500 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট ম্যাক্রোফাইব্রিল গঠন করে। দেখ, মাইক্রোফাইব্রিল তার ব্যাস কত? 250 অ্যাংস্ট্রম সরু। ম্যাক্রোফাইব্রিল যার ব্যাস কত? 500 অ্যাংস্ট্রম, কম্পারেটিভলি মোটা। তাহলে মাইক্রো কেন সরু বলে, ম্যাক্রো কেন মোটা বলে? আমরা যদি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখি একটা কোষ প্রাচীরকে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, তাহলে আমরা এই রকম রাসায়নিক অণুগুলো কি হবে দেখতে পাবো। তাহলে এই গেল কি না কোষ প্রাচীরে পরাণুবীক্ষণিক উপাদান। আমরা এরপরে যাব কোষ প্রাচীরের অলঙ্করণ। অলঙ্করণ বলতে আমরা কি বুঝি? অর্নামেন্টেশন। কোষ প্রাচীরের কিছু কিছু অলঙ্করণ দেখা যায়, কিছু কিছু অর্নামেন্ট দেখা যায়। ব্যাপারটা কি না, প্রাথমিক কোষ প্রাচীরের ভিতরের দিকে গৌণ কোষ প্রাচীরে
গঠনগত উপাদানগুলি সঞ্চিত হয়ে কোষপ্রাচীরের অলঙ্করণ সৃষ্টি করে। তার মানে যেটা বলা হলো আর কিছু নয়, আমরা এক্ষুনি জেনে এসেছি যে গৌণ কোষপ্রাচীর কোথায় অবস্থান করে? প্রাথমিক কোষপ্রাচীরের ভেতরের দিকে। দেখ, প্রাথমিক কোষপ্রাচীরের ভেতরের দিকে গৌণ কোষপ্রাচীর। গৌণ কোষপ্রাচীর যে সমস্ত রাসায়নিক উপাদান নিয়ে গঠিত হয়, লিগনিন, সুবেরিন, পেকটিন ইত্যাদি, তারা কোষপ্রাচীরে কি হয় না সঞ্চিত হয়, দিয়ে অলঙ্করণ তৈরি করে। যেমন ধর এইরকম যদি হয়, এইরকম যদি হয়, এইগুলো কি? এই যে গোল গোল মতন দেখেছি, এগুলো কি? গৌণ কোষপ্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান, লিগনিন, সুবেরিন ইত্যাদি। এরা এখানে কি হয়েছে না অসমভাবে সঞ্চিত হয়ে এইরকম গোল গোল অলঙ্করণ সৃষ্টি করেছে। এইরকম অলঙ্করণকে আমরা কি বলবো? এইরকম অলঙ্করণকে আমরা বলবো কি? গোলাকার অলঙ্করণ। আবার ধর এইরকম গোলাকার না সঞ্চিত হয়ে যদি ধর এইরকম সঞ্চিত হলো, এরকম যদি সঞ্চিত হয়, এগুলো কিন্তু প্রধান রাসায়নিক উপাদান, লিগনিন, সুবেরিন ইত্যাদি। এগুলো কিন্তু প্রধান রাসায়নিক উপাদান, লিগনিন, সুবেরিন ইত্যাদি। এইরকম যদি সঞ্চিত হয়, তখন আমরা এইরকমকে কি বলবো? এইরকমকে আমরা বলবো কি? সিঁড়ির মতো সোপানকা। বা ধর এইরকম হলো, প্রধান রাসায়নিক উপাদানগুলো এইরকম ভাবে সঞ্চিত হলো। কার মতো লাগছে? অনেকটা জালকের মতো। এইরকমকে আমরা কি বলবো? এইরকমকে আমরা বলবো কি? জালিকাকার। প্রধান সঞ্চিত রাসায়নিক উপাদানগুলি বলয়ের মতন সজ্জিত হচ্ছে, রাসায়নিক উপাদানগুলি সোপানের মতন, সিঁড়ির মতন সজ্জিত হচ্ছে, জালকের মতন সজ্জিত হচ্ছে, বা এরকম হতে পারে। এটাকে আমরা বলবো কি? পিটেট, কূপের মতন হচ্ছে। কূপের মতন হচ্ছে বলে একে আমরা বলবো কি? কূপাকৃতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গৌণ কোষপ্রাচীর যে সমস্ত রাসায়নিক উপাদান নিয়ে গঠিত হয়, সেই সমস্ত রাসায়নিক উপাদানগুলো গৌণ কোষপ্রাচীর উপর বিভিন্নভাবে সঞ্চিত হয়। এই যে বিভিন্নভাবে যে সঞ্চিত হয়, এই বিভিন্নভাবে সঞ্চিত হয়ে তারা যে গঠন তৈরি করে, তাকে আমরা বলবো কি? কোষপ্রাচীরের অলঙ্করণ। আমরা এরপরে একটা অংশ যাচ্ছি, যাকে আমরা বলবো কি? যাকে আমরা বলবো প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা কি, বা প্লাজমোডেসমাটা কাকে বলবো? না, আমরা যদি এইরকম যদি একটা উদ্ভিদ কোষ দেখি, ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এই হচ্ছে ধর উদ্ভিদ কোষ। এবার বাইরের দিকে এটাকে আমরা কি বলবো? কোষপ্রাচীর বলেছি তো। ধর আরেকটা উদ্ভিদ কোষ আছে, ধর আরেকটা এরকম উদ্ভিদ কোষ আছে, এরকম পাশাপাশি আরো উদ্ভিদ কোষ আছে। আমি এরকম দুটি উদ্ভিদ কোষ বললাম। এই কোষপ্রাচীর গুলো কি হয় না, উদ্ভিদের কোষপ্রাচীর এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হয়, এবং এই পাশাপাশি অবস্থিত দুটো উদ্ভিদ কোষের মধ্যে এই যে ছিদ্রের মাধ্যমে
সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্র থাকে। এই সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্রকে আমরা কি বলবো? প্লাজমাডেসমাটা। তাহলে উদ্ভিদ কোষের কোষপ্রাচীর অসংখ্য ছিদ্র যুক্ত হয়। এই ছিদ্রের মাধ্যমে পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষের মধ্যে যে সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্র থাকে, সেই সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্রকে আমরা কি বলবো? প্লাজমোডেসমাটা। এবং এই যে প্লাজমোডেসমাটা শাখাযুক্ত বা শাখাবিহীন নলাকার বিশেষ কতগুলো গঠন দ্বারা গঠিত হয়, তাকে বলা হচ্ছে ডেসমোটিবিউল। তাহলে এই সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্র অর্থাৎ প্লাজমোডেসমাটার মাধ্যমে কি হবে? এই কোষ থেকে খাদ্য কোথায় আসবে? এই কোষে। বা এই কোষ থেকে খাদ্য কোথায় আসবে? এই কোষে। এখান থেকে কোথায় যাবে? এখানে। এখান থেকে কোথায় যাবে? এখানে। শুধুমাত্র তাই নয়, এই যে সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্র কোষকে কি করবে? যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে। ক্লিয়ার? তাহলে আমরা প্লাজমোডেসমাটা কি বলবো? না, উদ্ভিদ কোষের কোষপ্রাচীর, উদ্ভিদ কোষের কোষপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রের মাধ্যমে পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষের মধ্যে যে সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্র বর্তমান, তাদের প্লাজমোডেসমাটা বলে। তাহলে প্লাজমোডেসমাটা মানে আর কিছু নয়, প্লাজমোডেসমাটা মানে হচ্ছে দুটো উদ্ভিদ কোষের মধ্যে যে সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্র। এই প্লাজমোডেসমাটা কি দ্বারা গঠিত হয়? ডেসমোটিবিউল, শাখা প্রশাখা বিহীন বা শাখান্বিত নলাকার ডেসমোটিবিউল নিয়ে গঠিত হয়। তাহলে এই আমরা গেলাম কি না প্লাজমোডেসমাটা গেলাম। এবার এই প্লাজমোডেসমাটার কাজ কি? আমরা 1 নম্বর বলেছি উদ্ভিদ কোষের মধ্যে খাদ্যবস্তু পরিবাহিত হয়। প্লাজমোডেসমাটার সংজ্ঞা এখান থেকে আবার এখানে এসছে, কিন্তু লেখাটা দেখবি বর্তমান তাদের প্লাজমোডেসমাটা বলে। এই প্লাজমোডেসমাটা শাখা প্রশাখা বিহীন, এটা বিহীন বা শাখান্বিত, শাখা প্রশাখা যুক্ত নলাকার ডেসমোটিবিউল নিয়ে গঠিত। এইটুকু প্লাজমোডেসমাটার সংজ্ঞা। কাজ কি না উদ্ভিদ কোষের মধ্যে খাদ্যবস্তু কি করে না পরিবাহিত হয়। কার মাধ্যমে? প্লাজমোডেসমাটার মাধ্যমে। আর 2 নম্বর হচ্ছে কি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা, কি করে না প্রদান করে। তাহলে এই হচ্ছে কি না কোষপ্রাচীরের যে প্লাজমোডেসমাটা, সেই প্লাজমোডেসমাটা। আমাদের এইখানে কোষ প্রাচীর শেষ হলো। আমরা পরের দিন কোষ পর্দা আরম্ভ করব। তাহলে আজকে এইটুকু থাকলো।